হেই গাইস, তুমি আমার ভাবনা গল্পের পার্ট 7-এ সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো চলেন আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক। ইসি সকালে উঠে রেডি হয়ে নিল, কারণ ওর সকাল 10টায় ট্রেন। স্টেশনে গিয়ে দেখলো সব বন্ধুরা এসেছে ওকে বাই বলতে। রোষা এসে ইসিকে জড়িয়ে ধরে বলল, ভালো করে ঈদ কাটাস ইসি, আর হ্যাঁ, ঈদের 3 দিনের মধ্যে যদি ফিরে না আসিস তাহলে তোর বাড়ি থেকে জোর করে তুলে আনবো। ইসি বলল, আরে আগে যেতে তো দে, তারপর তো আসার কথা নাকি। বিহান বলল, ওসব বললে চলবে না, ঈদের 3 দিনের মধ্যে যদি তোকে না দেখি তাহলে আমরা কি করব সেটা তুই ভালো মতোই জানিস। ইসি বলল, এই তোরা আমাকে বাই বলতে এসেছিস নাকি হুমকি দিতে এসেছিস রে? রিপন বলল, দুটোই, বাই 1 গেট 1 ফ্রি। বিহানও সাথে সাথে বলল, একদম কারেক্ট। ইসি বলল, ঠিক আছে তাহলে এবার আসি, ট্রেন তো চলে এসেছে। বিহান বলল, হ্যাঁ সাবধানে যা, আর নিজের খেয়াল রাখিস, আর আমাদের সকলের তরফ থেকে কাকু আর কাকিমাকে সালাম জানাবি। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো তাড়াতাড়ি ফিরবি কিন্তু। ইসি উত্তরে বলল, হ্যাঁ হ্যাঁ জানি, আর বলতে হবে না, আমি চলে আসব, আর না আসলেও আমার পেটের ভাত হজম হওয়ার উপায় আছে নাকি তোদের জ্বালায়। রোষা বলল, বাহ, এত তাড়াতাড়ি বুঝে গেলি কি করে, ভালো মেয়ে রে তুই। ইসি বলল, আমি ভালোই ছিলাম, খালি তোরাই জানতিস না, সেটা তোদের ব্যাপার। রিপন বলল, হ্যাঁ হ্যাঁ, এবার ক্ষমা কর আমার মা। ইসি এবার সব বন্ধুদের জড়িয়ে ধরে বাই বলে ট্রেনে উঠে পড়লো। মন তো খারাপ হচ্ছিল, কারণ ঈদে বন্ধুদের সাথে মজা করতে পারবে না, আবার একদিকে আনন্দ হচ্ছে কারণ এতদিন পর আবার বাবা মার সঙ্গে দেখা হবে। ইসি আবার ট্রেনে উঠে নিজের সিট নাম্বার দেখে বসে পড়লো। ইসি দেখলো ওর সামনের সিটের ব্যক্তি মুখের সামনে নিউজ পেপার ধরে পড়ছে। যদিও ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, তবে খুব চেনা চেনা লাগছে, কিন্তু কে সেটা তো বুঝতেই পারছে না ইসি। তাই বেশি না ভাবে নিজের ব্যাগ থেকে গল্পের বই বের করে পড়তে শুরু করলো। কিন্তু ইসির গল্পের বই পড়তে ভালো লাগছে না এখন। তখনই ইসি খেয়াল করলো যে ওর সামনে সেই ব্যক্তির হাতে একটা বই আছে, যেটা ইসি অনেক দিন ধরে খুঁজছে কিন্তু কোথাও পায়নি। তাই ইসি নম্রভাবে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, আমি কি আপনার বইটা কিছুক্ষণের জন্য নিতে পারি? ইসির কথা শুনে সামনের ব্যক্তি যেই মুখের সামনে থেকে বইটা নামালো, ইসি তো চমকে গেল আর বলে উঠল, তুমি? সামনের ব্যক্তিটি প্রশ্ন করে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? আরে আরে দাঁড়ান, আমি বলছি আপনাদের। সামনে যে ব্যক্তিটি বসেছিল সে আমাদের গল্পের নায়ক নীল, আর তাই দুজন দুজনকে এভাবে ট্রেনে দেখে চমকে গেছে। ইসি নীলের প্রশ্নের জবাবে বলল, আমি তো বাড়ি যাচ্ছি। নীল বলল, সেম, আমিও তো নিজের বাড়ি যাচ্ছি। আসলে মা অনেক দিন ধরেই বলছিল, কিন্তু প্রত্যেকবার আমি কিছু না কিছু বলে যাইনি, কিন্তু এইবার ঈদে না গেলে সত্যিই খুব রাগ করতো, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে বন্ধুদের ছেড়ে। ইসি বলল, হ্যাঁ আমারও একই অবস্থা। নীল বলল, যাক, একদিক থেকে ভালোই হলো, আমাদের গন্তব্য আলাদা আলাদা হলেও যাত্রাটা তো একসাথেই হচ্ছে। ইসি জিজ্ঞাসা করলো, তুমি কোন স্টেশনে নামবে? নীল বলল, আমি নামবো নদিয়া, আর তুমি? আর ইসি বলল, সে নামবে মালদায়। নীল বলল, ও আচ্ছা। ইসি জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি জানতে যে আমাদের এক ট্রেন? নীল বলল, কই না তো, আমি তো তোমাকে এইমাত্র দেখলাম। ইসি বলল, ও আচ্ছা। নীল বলল, আচ্ছা ইসি, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মাইন্ড করবে না তো? ইসি বলল, না বলো। নীল বলল, আচ্ছা ইসি, তোমার কেমন ছেলে পছন্দ? ইসি বলল, হঠাৎ এমন প্রশ্ন? নীল বলল, না এমনি জানতে ইচ্ছা হলো। ঈশানী বলল, ও। নীল বলল, বলো না। ইসি বলল, আমার এমন ছেলে পছন্দ যে আমাকে সম্মান করবে, আমার ইচ্ছেগুলোকে সম্মান করবে, আর সব থেকে বড় কথা, সে সব সময় যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবে। যেন সে এমন একটা মানুষ হয় যে আমি যে কোনো সময় হোক তার কাঁধে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলতে পারি। নীল ইসির কথাগুলো মুগ্ধ হয়ে শুনছে। ইসি বলল, কি হলো? নীল বলল, না কিছু না। ইসি বলল, এবার বলো, কেন জানতে চাইছিলে? নীল বলল, তোমাকে তো বিয়ে করতেই হবে, তাই আমি যদি এরকম ভালো পাত্র পাই তাহলে খোঁজ দেব, তাই জেনে রাখলাম। ইসি বলল, কোনো পাত্র খোঁজার দরকার নেই, যে আসার সে ঠিক আসবে, আর যার না আসার তাকে শত চেষ্টা করলেও নিজের কাছে আটকে রাখতে পারবো না, সে একদিন না একদিন ঠিক আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। নীল বলল, এটা ঠিক বলেছ, কিন্তু কোনো সময় তো আমাদের তাকে খুঁজে নিতে হয়, তাই না? ইসি বলল, হ্যাঁ খুঁজতে হয়, কিন্তু তাই বলে তাকে খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করার কোনো মানে হয় না। নীল বলল, মূল্য তো সব কিছুরই আছে, আর ভালোবাসার মূল্য অন্তহীন। ইসি বলল, তুমি যা বলছো তা শুনে নীল একটু অবাক হলো। নীল বলল, সত্যি? ইসি বলল, হ্যাঁ,
তা আজ তুমি না বুঝলেও পরে ঠিকই বুঝবে। ইসি বলল, আচ্ছা আচ্ছা, আর তোমাকে প্রেম চোপড়া সেজে ডায়লগ দিতে হবে না। নীল বলল, ভালো কথার মূল্য কেউ দেয় না। এইভাবে হাসি মজা আর গল্পের মধ্য দিয়েই সময় কাটলো দুজনের। শেষমেশ বিকেলে 6টা নাগাদ ট্রেন এসে থামলো মালদায়। ইসি নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে নেমে পড়ল আর নীলকে বাই বলল। ইসি বলল, আবার ঈদের পর কলেজে দেখা হচ্ছে। নীল বলল, উপরওয়ালার ইচ্ছে থাকলে ঈদের মধ্যেও দেখা হতে পারে, কে বলতে পারে কখন কি হয়ে যায়। ইসি বলল, মানে? নীল বলল, সবথেকে বড় খিলাড়ি হলেন সৃষ্টিকর্তা, কখন কাকে কার সাথে কিভাবে মিলিয়ে দেন কেউ বলতে পারবে না। নীলের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারলো না ইসি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে ট্রেনটা আবার সশব্দে বেরিয়ে গেল অন্য স্টেশনের উদ্দেশ্যে। ইসি বাড়ি আসার সাথে সাথেই ইসি নিজের মা এবং বাবাকে সালাম জানালো। তার মা তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস মা? ইসি বলল, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো মা? ইসির মা উত্তর দিল, কি করব বল, তোকে ছাড়া থাকতে ভালো লাগে না রে। ইসি বলল, উফ মা, কোথায় আমি এতদিন পর এসেছি, একটু জমিয়ে মজা করব, তা না এখন মন খারাপ করতে বসেছ। ইসির মা বলল, না রে, মন খারাপ করিনি, তুই এসেছিস এতেই আমরা খুশি। ইতিমধ্যে ইসির বাবা চলে এসেছে। ইসির বাবা বলল, শোনাই, তুই কিন্তু নিজের ব্যাগ গুছিয়ে নিস কালকে। ইসি বলল, কেন বাবা? তানজিল সরকার অর্থাৎ ইসির বাবা বলল, কালকে সকালে আমরা সবাই শপিং করে আসব, তারপর বিকালে আমাদের এক জায়গায় যেতে হবে। ইসি উত্তরে বলল, ঈদের সময় আবার কোথায় যাবে? তানজিল সরকার বলল, আরে সেদিন রাজ, মানে আমার ছোটবেলার সেই পুরনো বন্ধু, যেই শুনেছে তুই এতদিন পর বাড়ি এসেছিস, তাই ওর বাড়িতে ঈদের নেমন্ত্রণ দিয়েছে, আর এও বলেছে এই ঈদটা যেন আমরা ওদের বাড়িতেই কাটাই, তাই কাল বিকালে আমরা রওনা দেব। আর ওর একমাত্র ছেলে বাবাইও তো এতদিন পর আবার ফিরছে। ইসি বলল, বাবাই দা? রিনা অর্থাৎ ইসির মা বলল, হ্যাঁ রে। তানজিল সরকার বলল, ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, কিছু খেয়ে নিবি। ইসি বলল, ঠিক আছে বাবা। ইসি ফ্রেশ হতে চলে গেল। তানজিল সরকার বললেন, এই ঈদে রাজের বাড়িতে নিয়ে যেতে পারবো সোনাইকে, আর সেই সুযোগে ওর সাথে বাবাই এর বিয়ের কথাও পাকা করে আসবো। এত ভালো সুযোগ আর আসবে না। রিনা সরকারও বললেন, হ্যাঁ রিতাও তাই বলছিল। তানজিল সরকার আরও বললেন, এবার ভালোই যেন দুজনের দুজনকে পছন্দ হয়ে যায়, তাহলে ব্যাস আমরা দুই পরিবার চিন্তামুক্ত হতে পারবো। যাহ, ইসির সাথে আবার কার বিয়ে ঠিক হবে? আর এই বাবাইটা বা কে? ইসি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল, কারণ ওকে বিকেলেই ওর বাবা মায়ের সাথে সেই বন্ধুর বাড়িতে মানে রাজ কাকুর বাড়িতে যেতে হবে। এদিকে নীল নিজের ঘরে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখলো। অনেক বছর হয়েছে নীল নিজের বাড়িতে কোনো ঈদ করে না, এবার যখন এসেই গেছে তাহলে জমিয়ে মজা করবে। রীতা শেখ বললেন, বাবাই তুই কি করছিস, এখনো রেডি হোসনি কেন? নীল বলল, মা এত তাড়া কিসের? রীতা শেখ বলল, না তুই রেডি হ, তোর বাবার বন্ধু মানে তানজিল সরকার, রিনা আর আমাদের সোনাই আসছে, আর ওরা এবার ঈদ এখানেই কাটাবে। নীল বলল, কি সোনাই আসছে? তুমি আমাকে আগে বলবে তো, সেই কবে দেখেছিলাম পিচ্চিটাকে, এতদিনে অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই। রীতা শেখ বললেন, কি করে বলবো, তুই তো আর ঈদে বাড়িতে আসতে যাস না। নীল বলল, ও হ্যাঁ, কিন্তু আজ আসুক, আজ আমি ওর সব মন খারাপ দূর করে দেব, কতদিন পর আবার পিচ্চিটাকে জ্বালাতন করার সুযোগ পাবো। রীতা শেখ বললেন, মার খাবি কিন্তু, বাবাই মেয়েটাকে জ্বালাতন করবি না কিন্তু। নীল হাহা করে হাসলো। রীতা শেখ বলল, তুই এই শার্ট আর প্যান্ট তুলে রাখ, কারণ এই ঈদে এসব পরলে চলবে না, তোকে পাঞ্জাবি আর পাজামা পরতে হবে। নীল বলল, ঠিক আছে। অপরদিকে ইসি বলছে, মা আমরা আর কতক্ষণে পৌঁছাবো? তানজিল সরকার বললেন, এই তো আর 5 মিনিট লাগবে। কিছুক্ষণ পর ইসিদের গাড়ি একটা বড় জমিদার বাড়ির সামনে এসে থামলো। ইসি গাড়ি থেকে নেমে নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে অবাক চোখে দেখতে লাগলো সেই বাড়িটাকে। আগে তো এই বাড়ি ছিল ওর খেলাধুলার একমাত্র কেন্দ্র, এখানে কতই না হল্লা করেছে ও ছোটবেলায়, তারপর সেই একটা ঘটনার জন্য কত কিছুই না পাল্টে গেল। কিন্তু ভাগ্যের পরিহাসে ও আজ আবার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এইসব ভেবে ইসি একটি দীর্ঘশ্বাস ফেলল। রিনা সরকার বলল, কিরে সোনাই, দাঁড়িয়ে রইলি কেন, চল। ইসি বলল, হ্যাঁ চলো। ইসি ওর বাবা মায়ের সঙ্গে ভিলায় প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একজন ভদ্রলোক এসে
তানজিল সরকারকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, কেমন আছিস বল, কতদিন পর আবার দেখা হলো। সেই ব্যক্তিটা বলল, আমি তো ভালোই আছি, কিন্তু তোর তো পাত্তাই পাওয়া যায় না, আসিস না আর আগের মতো। তানজিল সরকার বলল, কি করব বল, জানিস তো সবই। একজন ভদ্রমহিলা এসে রিনা সরকারকে বললেন, আরে রিনা, কেমন আছো? রিনা সরকার বললেন, আমি খুব ভালো আছি। সেই মুহূর্তেই সেই ভদ্রলোকটি এসে ইসির মাথায় হাত ঝুলিয়ে দিয়ে বলল, কি রে মা, কেমন আছিস? তোর এই বাবাকে ভুলে গেছিস? ইসি বলল, আমি ভুলিনি আঙ্কেল, তোমাদের আমি কি করে ভুলবো বলো তো। ভদ্র মহিলাটা বলল, তাহলে কেন আসিস না? ইসি উত্তরে বলল, কিন্তু এখন তো এসে গেছি তাই না, এবার ঈদে জমিয়ে মজা করব আমরা। ভদ্রলোক ওদের সোফার কাছে নিয়ে গিয়ে বললেন, আরে তোমরা বসো। ভদ্রলোকটি বললেন, তোমাদের লাগেজ আমি রাখার ব্যবস্থা করে দিয়েছি, আর হ্যাঁ, আমরা আজ বিকেলেই কিন্তু খালের পাড়টায় ঘুরতে যাব। তানজিল সরকার বললেন, না রে রাজ, তোরা যা, এত জার্নির পর আমার আর ক্ষমতা নাই রে। ব্যক্তিটি বললেন, হ্যাঁ, তাহলে তুই আর রিনা গিয়ে বরং ফ্রেশ হয়ে একটু রেস্ট নে, শোনাই যাবে আমাদের সাথে। ইসি বলল, আমি মানে মা বাবা যাচ্ছে না, আমি একা? ভদ্র মহিলাটা বলল, তো কি হয়েছে রে, এমন করছিস যেন বাড়িতে তুই নতুন এসেছিস। বেশি কথা না বলে যা গিয়ে দেখ বাবাই রেডি হলো নাকি। ইসি বলল, বাবাই ডাকে? আমি তো চিনিই না তাকে। রীতা শেখ বললেন, বাবাই এর ঘরেই আছে, সেই ঘর তো চিনিস, এবার যা। ইসিকে ঠেলে পাঠালো সেই ভদ্র মহিলা। ইসি ধীর পায়ে এগিয়ে গেল সেই চেনা পরিচিত ঘরের দিকে। আগে যে ঘরে এসে ও সারাক্ষণ বসে থাকতো, কিন্তু আজ যেন সেই ঘরে যেতে ওর ভয় লাগছে। ওর মনটা বড্ড আনচান করছে মনে হচ্ছে, অন্য কিছু অপেক্ষা করছে ওর জন্যে। যাই হোক, ইসিকে দরজায় নক করতে গেল, তখনই দরজাটা হালকাভাবে খুলে গেল, আর ইসি ভিতরে গিয়ে দেখলো একটা ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবির হাতা ঠিক করছে। তখন ইসি কাঁপা কাঁপা গলায় বলল, বাবাই দা। ইসির গলা শুনে ছেলেটি যেই তাকালো, তখন দুজনেই স্তব্ধ হয়ে গেল। ছেলেটি নিজের পাঞ্জাবি ঠিক করছিল আয়নার সামনে দাঁড়িয়ে। আসলে এইসব পরার তো অভ্যাস নেই এমনিতেই, তাই এত সমস্যা। কিন্তু হঠাৎ একটা চেনা পরিচিত গলার আওয়াজ পেয়ে যেই পিছনে তাকালো, তেমনি দুজন দুজনাকে দেখে স্তব্ধ হয়ে গেল। কে এই ছেলেটি? তারা স্তব্ধ হয়ে গেল কেন? তো গাইস, এই ছিল তুমি আমার ভাবনা গল্পের পার্ট 7। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটিকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন পার্টে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।